সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ও তার চিকিৎসা। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আফরিন সুলতানা 1986 সালের ডিসেম্বর মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MRCS FCPS সার্জারিতে ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও সিটি হসপিটালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ও তার কি চিকিৎসা হতে পারে। তো প্রথমে ম্যাম জানতে চাইবো, কখন আমরা ব্রেস্ট ক্যান্সার বলবো? ক্যান্সার রোগের ক্ষেত্রে তো আসলে এটা সাধারণত বিভিন্ন উপসর্গ নিয়ে তো প্রেজেন্ট করে, বাট একটা ক্যান্সার রোগ যখন আমরা বলতে চাই তখন সেটার আসলে টিস্যু ডায়াগনোসিস লাগে। তো সহজ করে যদি বলি, এমন একটা পরীক্ষা যেটার মাধ্যমে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখে এটা নিশ্চিত করা যায় যে এখানে ক্যান্সার রোগটা আছে, এবং সেটার জন্য আসলে আমরা কোনো একটা পদ্ধতি ব্যবহার করি, FNAC বা বায়োপসি, এরকম, যেখান থেকে আমরা একটা মাংসের টুকরো নিয়ে আসছি অথবা রস নিয়ে আসছি। তো কোন জায়গা থেকে আসলে এই জিনিসটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে আমাদের ক্যান্সার রোগের যে সবচেয়ে কমন উপসর্গটা আছে, যদি ব্রেস্টের মধ্যে বা এক্সিল আমরা যেটা বলি বা বগলের মধ্যে যদি কোনো চাকা থাকে, তখন সেখান থেকে আসলে ওই ম্যাটেরিয়ালটা আমরা কালেক্ট করে নিই, এবং সেটা যখন আমরা চেক করে দেখি যে সেখানে ক্যান্সারের যে টাইপটা আছে সেটা যখন নিশ্চিত হয় তখন আমরা বলি যে এটার মধ্যে ব্রেস্ট ক্যান্সার আছে। আর আরেকটা বিষয়, যেটা যেহেতু চাকা থাকে সেখান থেকে আমরা একটা টিস্যু নিয়ে ডায়াগনোসিস করছি, অনেকেই হয়তো ভাবেন যে ব্রেস্টের চাকা মানেই হয়তো ক্যান্সার, কিন্তু এই জিনিসটা আসলে সবসময় সঠিক না। ব্রেস্টের চাকার আরো অনেক কারণ আছে, তার মধ্যে কিছু পার্সেন্ট ক্ষেত্রে সেটা ক্যান্সার হয়ে থাকে, বাট অন্যান্য কারণেও কিন্তু তার ব্রেস্টের টিউমার হতে পারে বা চাকা হতে পারে। তো আর এই চাকা ছাড়াও আরও কিছু উপসর্গও থাকে যখন আমরা ব্রেস্ট ক্যান্সার হিসেবে সেটাকে অনেক সময় সন্দেহ করি, যেমন ত্বকের মধ্যে যদি কোনো পরিবর্তন থাকে, যেমন সেখানে যদি কোনো দীর্ঘমেয়াদী ঘা থাকে, অথবা নিপলসটা যদি ভিতরের দিকে ঢুকে যায়, অথবা আনইউজুয়াল কোনো ডিসচার্জ হচ্ছে, সেটা স্পেশালি ব্লাডের মতন যদি কোনো ডিসচার্জ হয়, এবং অনেক সময় স্কিনটা ডিম্পলিং হয়ে যেতে পারে বা ওই জায়গাটা একটু ছোট ছোট গর্তের মতন হয়ে যেতে পারে। তো ব্রেস্টের মধ্যে যদি আসলে কেউ কোনো আনইউজুয়াল চেঞ্জ দেখতে পান, সেক্ষেত্রে সেটা অবশ্যই একজন সার্জনের সাথে কনসাল্ট করে নিশ্চিত হয়ে নেওয়া উচিত যেটা কোনো ক্যান্সার রোগের উপসর্গ কিনা। আচ্ছা, তো এটির ক্ষেত্রে কি আসলে কোনো বয়স সীমা বেঁধে দেওয়া আছে কিনা, যে কোন বয়সে এটি হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যে কোনো রোগের ক্ষেত্রে তো আসলে আমরা কিছু বলি, কিছু কিছু এই যে হয়তো কিছু কিছু রোগ বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যান্সারের জন্য সাধারণত বলা হয়ে থাকে যে ব্রেস্ট ক্যান্সার যেটা, সেটা 40 বছরের পর বেশি হয়, বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বলে 50 ইয়ার্সের পর বেশি হচ্ছে। তবে আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা কিছুটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। যেমন আমি গতকালকে একটা অপারেশন করছি, সেই রোগীর বয়স হচ্ছে 22 বছর। তো আমরা কিন্তু আমাদের এখানে যে পেশেন্ট গ্রুপটা পাচ্ছি তাদের ক্ষেত্রে এই যে একটু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড ডিগ্রিতে কিছু পেশেন্ট আমরা পাই। তো ক্যান্সার রোগীর যদিও অবশ্যই বয়স বাড়লে তার ঝুঁকিটা বাড়ে, কিন্তু কোনো এইজ আসলে ইমিউন না, যে কোনো বয়সে হতে পারে। সো যে কোনো বয়সে, যেটা বলেছি, এনি কাইন্ড অফ উপসর্গ যেটা 2 সপ্তাহের বেশি থাকছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, যে কোনো ধরনের ডিজিজের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখি, সেটার কি এটার জন্য জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা। তো ক্যান্সারের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম, কিন্তু স্তন ক্যান্সারের ক্ষেত্রে কি এই ধরনের ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন কাজ করে কিনা? হ্যাঁ, অবশ্যই। ক্যান্সার রোগের জন্য যেটা তুমি বলেছো যে আসলে যে কোনো ক্যান্সার রোগের ক্ষেত্রে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এই জন্য আমরা জানতে চাই যে পরিবারে কারো এরকম কোনো রোগের ইতিহাস আছে কিনা। তো এই যে পরিবর্তনটা, এই যে জেনেটিক একটা বিষয় তুমি বলেছো, এটা আসলে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কারো যদি ফ্যামিলিয়ালি আসে, আর একটা হচ্ছে তার অটোমেটিক্যালি তার বডিতে মিউটেশন হয়ে হতে পারে, যার হয়তো পারিবারিক ইতিহাস নেই তারপরও ক্যান্সার হচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেটা বলি যে মায়ের দিক থেকে যদি কারো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তার রক্ত সম্পর্কের প্রথম ডিগ্রিতে যারা আছে, যেমন মা, খালা, বোন, নানি, এই গ্রুপটাতে যদি কারো ক্যান্সার রোগ থাকে, স্পেশালি ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার, তখন সেক্ষেত্রে আমরা বলি যে তাদের ঝুঁকিটা 4-5 গুণ বেশি হয়ে যায়। আর আরেকটা বিষয় আছে যেটা এখন আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, যাতে পারিবারিক ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তার ঝুঁকিটা অ্যাসেস করার একটা ওয়ে আছে,
যেটা হচ্ছে বিআরসি এর জিন অ্যাসেসমেন্ট করা, যেহেতু এখানে জেনেটিক একটা চেঞ্জেস হয়। সো ওই জেনেটিক অ্যাসেসমেন্ট করে বোঝা যায় যে তার ক্যান্সারের ঝুঁকি আসলে কত বেশি হচ্ছে, স্পেশালি যাদের পারিবারিক ইতিহাস আছে। আচ্ছা, তো এটি তো আসলে এক ধরনের ডায়াগনোসিসে এক ধরনের হেল্প করে। অবশ্যই। আচ্ছা, এই ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন ছাড়াও আমাদের লাইফস্টাইল কিংবা আমাদের চলাফেরা, আমাদের খাদ্যাভ্যাস কি কি আসলে ইম্প্যাক্ট ফেলতে পারে এই ধরনের স্তন ক্যান্সারের ক্ষেত্রে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ যে কোনো ক্যান্সারই আমরা বলি সেটার জন্য আসলে আমাদের রেগুলার যে লাইফ হ্যাবিটটা সেটা অবশ্যই কিছু না কিছু তো তার প্রভাব থাকে। স্পেশালি ব্রেস্ট ক্যান্সারের জন্য যদি আমরা বলি যে জেনারেল কিছু বিষয় আছে, যেমন একটা হচ্ছে ওবিসিটি। যারা এরকম ওবিস মুটিয়ে মানুষ যাওয়া, আছে, এক্স্যাক্টলি, যাদের স্থূলতা আছে তাদের কিন্তু ক্যান্সার রোগের ঝুঁকি অন্য যে কোনো রোগের মতন ক্যান্সার, এই যে ব্রেস্ট ক্যান্সার আছে তাদের জন্য বেশি হচ্ছে। এগুলো ছাড়াও আমরা বলি স্মোকিং, অ্যালকোহলিজম, এগুলো জেনারেল কিছু বিষয় আছে। আর স্পেসিফিক্যালি যদি ব্রেস্ট ক্যান্সারের জন্য বলি, তখন সেক্ষেত্রে যেহেতু এই ক্যান্সারটা হরমোন ডিপেন্ডেন্ট একটা ক্যান্সার এবং মেয়েদের শরীরে একটা স্পেসিফিক হরমোনের জন্য এটা বেশি হয়, যেমন সেটা হচ্ছে ইস্ট্রোজেন। সো যেসব কারণে এই শরীরে ইস্ট্রোজেনটা বেশি থাকছে সেসব কারণে কিন্তু তার ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আমরা কিছু স্পেসিফিক্যালি মেনশন করি, যেমন কন্ট্রাসেপটিভ পিল, সেটা যদি কেউ দীর্ঘ সময় ব্যবহার করে থাকেন ডাক্তারের পরামর্শ ছাড়া, অনেক দীর্ঘ সময় হয়তো ব্যবহার করছেন, সেটা থেকে ঝুঁকি বেড়ে যেতে পারে। অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন দীর্ঘ সময়, তাদের ক্ষেত্রে হতে পারে। অথবা আরেকটা হচ্ছে যারা বাচ্চাকে ব্রেস্ট ফিড করান না, বা ফার্স্ট বেবিটা যারা 30 ইয়ার্সের পর নিচ্ছেন, এসব ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে তাদের ক্যান্সারের ঝুঁকিটা অন্যান্য সাধারণ মানুষের চাইতে একটু বেশি থাকে। এবং আরেকটা বিষয় যেটা আমরা বলি সেটা হচ্ছে এগুলোতে কিছু বিষয় আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারছি লাইফস্টাইল মডিফিকেশনের সাথে। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের ধারণা থাকাটা ইম্পর্টেন্ট, যদিও হয়তো কিছু করার থাকে না। যেমন একটা হচ্ছে পারিবারিক ইতিহাস, এটা মানুষের মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। যেহেতু ঝুঁকিটা 4-5 গুণ বেশি থাকছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সচেতনতাটা বেশি দরকার। এবং যেহেতু তার ঝুঁকি বেশি, তার ক্ষেত্রে চেক আপেরও একটা নিয়ম আছে, সেটা যাতে কেউ মিস না করেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে তো তার এমন একটা স্টেজ আসে, অনেক ক্ষেত্রে এটি আসলে সুপ্ত অবস্থায় থাকে দীর্ঘ বছর, বেশ কিছু স্টেজেস হয়তো হয়ে গিয়েছে শরীরের ভেতরে, আমরা জানি না, হয়তো শেষ অবস্থায় ধরা পড়ে। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি কি উপসর্গ রয়েছে এবং কখন এটি আসলে দৃশ্যমান হয়? আচ্ছা, স্টেজিং এর ব্যাপারটা আসলে ক্যান্সারের জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো ক্যান্সার রোগ যখন আমরা চিকিৎসা করি, কারণ ক্যান্সার রোগের চিকিৎসাতে আসলে অনেকগুলো পদ্ধতি আমাদের ব্যবহার করতে হয়। যেমন সার্জারি যেরকম আমরা করছি, যেমন সার্জন হিসেবে আমি অপারেশন করছি, আবার অনকোলজিস্ট থাকেন যারা কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো দিচ্ছেন। তো এটা আসলে একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করে থাকি। তো এই টিমের কখন কিভাবে আমরা চিকিৎসাটা ইমপ্লিমেন্ট করব একটা রোগীর জন্য, সেটার জন্য প্রথমে আগে স্টেজিং করে নিতে হয়। আর স্টেজ ওয়াইজ যদি রোগীদের জন্য আমরা সহজ করে বলে দেই, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি বলেছো, এরকম হতে পারে অনেক সময় কিন্তু উপসর্গবিহীন হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা রোগীদেরকে এনকারেজ করি সেটা হচ্ছে স্ক্রিনিং করা। স্ক্রিনিং মানে যার উপসর্গ নেই কিন্তু তারপর একটা টেস্ট দিয়ে হয়তো আমরা রোগটাকে ডিটেক্ট করতে পারছি। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ম্যামোগ্রামটা করতে বলি 40 বছর বয়সের পর বছরে একবার করে। এবং যদি আমরা স্টেজ ওয়াইজ আরেকটু চিন্তা করি, তখন সেক্ষেত্রে কিছু কিছু কমন উপসর্গ আছে, যেমন অলরেডি কিছু বলেছি যে স্তনে চাকা হওয়া। এই চাকাটা সাইজের উপর নির্ভর করে সেটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে নিতে পারি। তো স্টেজ 1 আর 2 যেটা, সেটাকে আমরা সহজ করে বললে এটা সাধারণত যখন ক্যান্সারটা ব্রেস্ট এবং তার বগলের নিচে যে গুটিগুলো আছে, যেগুলো আমরা এক্সারোলি নিম্ফ নোড বলছি, এতটুকু পর্যন্ত যখন থাকে তখন সেগুলোকে আমরা আর্লি স্টেজ বলি এবং সেগুলোতে আমরা অপারেশন আগে যাই। কিন্তু এর চাইতে যখন অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যেমন ত্বকের কিছু পরিবর্তনের কথা বলেছি, হয়তো নিপল পর্যন্ত তার এক্সটেনশন হয়ে গেছে বা তার স্কিনটা চেঞ্জ হয়ে গেছে, অথবা তার গলার কাছে এরকম চাকা দেখা যাচ্ছে, তার মানে রোগটা আসলে স্প্রেড করে গিয়েছে। এবং অনেক সময় এরকমও হতে পারে সেটা রক্তনালী দিয়ে ফুসফুস বা লিভারে চলে যেতে পারে। সো তখন কিন্তু এটা অ্যাডভান্স স্টেজ এবং সেই ক্ষেত্রে তখন আমাদেরকে কেমোথেরাপিগুলো আগে দিতে হয়। তো এই জন্য স্টেজিংটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে কোন স্টেজের পেশেন্টরা আমাদের কাছে আসছে। আচ্ছা, স্তন ক্যান্সার নিয়ে আসলে আরো অনেক কিছু জানবো। আপনি জানাচ্ছিলেন আসলে কি কি উপসর্গ হতে পারে, যেহেতু ব্রেস্টের চাকা কিংবা কোনো গুটি হতে পারে, আপনি বলেছিলেন ত্বকের কোনো রং পরিবর্তন কিংবা নিপল দিয়ে এক ধরনের ডিসচার্জ বা রসও আসতে পারে। তো এই ধরনের উপসর্গ যদি ইনিশিয়ালি কোনো রোগী দেখতে পান, সেক্ষেত্রে আসলে তার কি করণীয় আছে, সবার আগে তিনি কি করবেন? আচ্ছা, এটার ক্ষেত্রে আসলে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যাতে রোগীরা এটা প্রথমেই বুঝতে পারেন বা এগুলো যাতে খেয়াল করেন, সেজন্য আমরা যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা। তো সেটি যদি আপনি বুঝিয়ে বলতেন আমাদেরকে। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আসলে খুব সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে নিজে নিজে আসলে নিজের স্তনটা যাতে
মাসে অন্তত একবার করে চেক করেন, সেটা আমরা আসলে বলি মানুষদেরকে। সেটা হচ্ছে 20 বছর বয়সের পর থেকে অন্তত মাসে একবার করে এটা করা, মাসিক শেষ হয়ে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে। এবং এটা করার উদ্দেশ্যই হচ্ছে এই যে উপসর্গগুলো বলেছি সেগুলো যদি থাকে যাতে রোগী আর্লি বুঝতে পারেন। এবং স্পেশালি আমাদের দেশের জন্য আসলে এই পদ্ধতিটা খুবই ইফেক্টিভ, কারণ সবার হয়তো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ওরকম অ্যাক্সেস নেই, বা সবার হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন এরকম না, যেরকম আমরা বলি যে প্রত্যেক বছর একবার করে অন্তত সার্জনের কাছে গিয়ে চেক করানো, সেটা হয়তো সুযোগ সবাই থাকছে পারছেন না। তখন সেক্ষেত্রে যদি সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা প্র্যাকটিস করেন, যাদের উপসর্গ আছে তারা তাহলে আর্লি ডাক্তারের কাছে চলে আসতে পারবেন। এবং আরেকটা বিষয় তো আমি মেনশন করেছি, সেটা হচ্ছে স্ক্রিনিং ম্যামোগ্রাফি করা। সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের উপসর্গগুলো থাকলে তখন আমরা উপসর্গ ছাড়াও কিন্তু স্ক্রিনিং করে ধরতে পারছে। যখন উপসর্গ থাকছে তখন হয়তো আমরা আল্ট্রাসাউন্ড বা ম্যামোগ্রাম করে বোঝার চেষ্টা করছি যে এটা কী ধরনের রোগ। এবং কনফার্ম করার জন্য অবশ্যই আমরা একটা এফএনসি বা বায়োপসি করে তখন সেটা আমরা নিশ্চিত করছি যে ক্যান্সারটা আসলে আছে কিনা এবং কী ধরনের ক্যান্সার। তো এই জন্য আসলে যে স্টেজেই থাকুক, যে ধরনের উপসর্গই হোক, বারবার একই কথাই বলছি, সেটা হচ্ছে এনিথিং আনইউজুয়াল যে এটা ব্রেস্টে কেউ নোটিস করছেন, সেক্ষেত্রে অবশ্যই একজন সার্জনের সাথে দেখা করে তার পরামর্শ নিয়ে নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে রোগটা আসলে কি। আচ্ছা, যখন একটি স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার আসলে কনফার্ম হয়ে যায় বায়োপসি বা এফএনএসির মাধ্যমে, পরবর্তীতে আসলে বয়স ভেদে তার কোনো চিকিৎসার তারতম্য হয় কিনা, বা কোন স্টেজে কী ধরনের চিকিৎসা রয়েছে? আচ্ছা, বয়সভেদে চিকিৎসার তারতম্য আসলে খুব মেজর কিছু হয় না, কারণ ক্যান্সারের মেইন চিকিৎসাটা হয় আসলে তার স্টেজিংয়ের উপর এবং একটা টিউমারের বায়োলজি থাকে, মানে তার টিউমারটা কত বেশি অ্যাগ্রেসিভ। যদিও ক্যান্সার রোগ, কিন্তু ক্যান্সার রোগের মধ্যেও কোথা থেকে রোগটা তৈরি হচ্ছে এবং তার বায়োলজির কিছু ডিফারেন্স থাকে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেরকম কিছু ডিফারেন্স আছে, যেমন এইজের কথা যদি আমরা কনসিডার করি তখন একটা বলা হয়ে থাকে ট্রিপল নেগেটিভ, যেটা আমি বলেছি, মেনশন করেছি, এটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। সো এই হরমোনের কিছু রিসেপ্টর আমরা চেক করি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড HER2। এবং এই রিসেপ্টর চেক করার উদ্দেশ্য হচ্ছে তার এই যে টিউমারটা আছে সেটাতে চিকিৎসাতে তার প্রোগ্রেশন কেমন হবে। মানে একটা ক্যান্সার রোগের ক্ষেত্রে তো রোগীদের একটা জিজ্ঞাসা থাকে যে তার রোগ মুক্তির সম্ভাবনা কতটুকু, সে কতটুকু কিওর হচ্ছে, অথবা তার রিকার করার চান্স কতটুকু, মানে আবার হওয়ার তার ঝুঁকিটা কতটুকু থাকছে। তো যাদের এরকম ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার থাকে তাদের ক্ষেত্রে স্পেশালি এগুলো একটু ইয়াংদের, অথবা যারা ব্রেস্ট ফিডিং ল্যাকটেটিং মাদার, ওদের ক্ষেত্রে এগুলো একটু বেশি হয়ে থাকে। তারপরে বারবার বলছি যে এরকম আসলে নির্দিষ্ট করে বয়সের ক্ষেত্রে বলা সম্ভব না, এলডারলি কারোর ক্ষেত্রেও ট্রিপল নেগেটিভ হতে পারে। তো এটা আসলে ঠিক বয়সের উপর নির্ভর করছে না, তার টিউমার বায়োলজির উপর মেইনলি নির্ভর করছে। এবং স্টেজিং এর ব্যাপারটা তো আমি কিছুটা মেনশন করেছি, সেটা হচ্ছে কোন স্টেজে আছে ডিজিজটা সেটার উপর আসলে আমরা নির্ভর করে চিকিৎসাটা নির্ধারণ করে নিই। যেমন আর্লি স্টেজ হলে যখন আমরা ফার্স্টে অপারেশনের জন্য অ্যাডভাইস করি, সেক্ষেত্রে আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বয়সের বিষয়টা গুরুত্ব দিতে হয়, যেহেতু আমি বলেছি বা ম্যারিটাল স্ট্যাটাস সবকিছু আসলে আমাদের কনসিডারেশন রাখতে হয়। আর স্পেশালি ইয়াং মেয়েদের যখন একটা ব্রেস্ট ক্যান্সার হয় তাদের একটা ইন্টেনশন থাকে ব্রেস্টটাকে কনজার্ভ করে বা ব্রেস্টটাকে রেখে তার অপারেশনটা করা যায় কিনা। তো সেক্ষেত্রে বয়সটা আসলে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ম্যাম, আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সাথে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করব। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি হরমোনজনিত সমস্যা, যেটা হচ্ছে মেয়েদের হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে মেইন সমস্যা নিয়ে আসে আমাদের কাছে টিনেজ বয়সী মেয়েরা, এবং যারা বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন প্রজননকালীন সময়ে 15 থেকে 45 বছরের মহিলারা আসেন যে তাদেরকে হঠাৎ করে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে। অনেক মেয়েরা আসেন যে যাদের পিউবার্টির সময়, যে সময়টা মাসিক শুরু হবে ওই সময়টা থেকেই দেখা যায় মাসিক শুরু হতে দেরি হচ্ছে, বা প্রথমবার মাসিক হলো এবং এরপরে দেখা যায় যে 6 মাস 9 মাস পর পর পিরিয়ড হচ্ছে। এই হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, ওয়েট বেড়ে যাচ্ছে এবং শরীরে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম আসছে, এবং বিভিন্ন ঘাড়ে, বগলে অথবা অন্য জায়গায় যেখানে স্কিন ফোল্ডগুলো থাকে সেখানে ব্ল্যাকিশ কালারের বা কালো ছোপ ছোপ কালো দাগ দেখা যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন আমরা আইডিয়া করে থাকি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, এই অসুখটি থাকার সম্ভাবনা থাকে। এবং আপনারা যখন এই সমস্যাটা নিয়ে আসেন তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দেই, যখন পরীক্ষা নিরীক্ষা করতে দেই। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। তো কী কী পরীক্ষার মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নির্ণয় করতে পারবো, সেটি হচ্ছে কিছু রক্ত পরীক্ষা, যেমন ব্লাড টেস্ট,
টেস্ট, হরমোন টেস্টের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবো। সেটা হচ্ছে যে যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নামে দুটো হরমোন টেস্ট আছে, যেটি মাসিকের দ্বিতীয় দিনে করতে হয় যাদের পিরিয়ড রেগুলার থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের অনিয়ম থাকে তাদের যে কোনো দিনেই করা যায়। এবং অ্যান্টিমোলারিয়ান হরমোন একটি হরমোন আছে যেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটিতে বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন অথবা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি, যারা ম্যারিড বা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। এখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে ফলিকল কাউন্ট অফ ফলিকল, ইনক্রিজ নাম্বার অফ ফলিকল দেখা যাবে, যে স্মল টাইনি ফলিকল, ছোট ফলিকল আছে, কিন্তু কোনো ফলিকলটি মানে যে ডিম্বাশয় যে ডিম্বাণুটা যে সাইজের আসার কথা, যে একটা বেবি কনসেপ্ট করার জন্য ডিম্বাণুর সাইজ যেই সাইজে আসার কথা সেরকম সাইজ আসছে না, ছোট অনেকগুলো ফলিকল, যে পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স, যে মুক্তার দানার মতো ছোট ফলিকলগুলো ওভারিতে থাকে, কিন্তু বড় হয় না। নাম্বার অফ ফলিকল ইনক্রিজ করে কিন্তু সাইজটা বড় হয় না। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। আরও কিছু যেমন অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেড়ে যেতে পারে, সিরাম টেস্টোস্টেরন লেভেল বেড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে, যে এই হরমোনটা হচ্ছে ছেলেদের হরমোন। তো সেই ছেলেদের হরমোনটা মেয়েদের ক্ষেত্রে টেস্ট করলে দেখা যাবে নর্মালের চেয়ে অনেক ইনক্রিজ অ্যামাউন্টে আমরা পাচ্ছি ব্লাড টেস্ট করলে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই অসুখটা কিন্তু প্রতিরোধযোগ্য। হ্যাঁ, আমরা ইচ্ছে করলেই এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম অসুখটা খুব কমন অসুখ এবং খুব জটিল। হ্যাঁ, যাদের ক্ষেত্রে হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুখটা কিউরেবল না। হ্যাঁ, কিওর করা যাবে না, সারা জীবনই এটাকে বহন করতে হবে, এই অসুখটাকে আমাদেরকে বহন করতে হবে। তো এই জন্য যাতে এই অসুখটা আমাদেরকে না হয় সেই জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই অসুখটা যেন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম অসুখটা যেন আমরা প্রতিরোধ করতে পারি। এই জন্য কী করতে হবে, যে এই টিনেজ বয়সে অথবা অল্প বয়সে মেয়েরা যারা আছেন তারা হচ্ছে বাইরের খাবার, ফাস্ট ফুড কম খাবেন, ভারী খাবার বা ফ্যাটি খাবারগুলো, আইসক্রিম, চকলেট, বার্গার, এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন, এবং প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টা 1 ঘন্টা করে এক্সারসাইজ করার জন্য, এবং ডেইলি ওয়ার্কগুলো, সিডেন্টারি লাইফস্টাইলটা অ্যাভয়েড করবেন। বেশিক্ষণ যারা কাজ করেন বসে 8 ঘন্টা 10 ঘন্টার বেশি যারা কাজ করেন তারা চেষ্টা করবেন প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটার জন্য, যাতে ওয়েট গেইন না হয়ে যায় এবং রক্তের ব্লাড সুগার যেন বেড়ে না যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিছু কমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ডায়াবেটিস, আর্লি লাইফে ডায়াবেটিস ডেভেলপ করে, 30-র পরেই দেখা যায়, 30 বছরের পরেই দেখা যায় খুব ডায়াবেটিস ডেভেলপ করে গেল, এবং হাইপার টেনশন আসতে পারে, যেমন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের বন্ধ্যাত্ব একটি কমন অসুখ, যেটা আমাদের বন্ধ্যাত্ব আমরা চিকিৎসা করতে গিয়ে অনেক পেশেন্ট পাই আমরা চেম্বারে, অনেক প্রায় 50% পেশেন্ট, 50 to 70% পেশেন্টই যারা বন্ধ্যাত্ব নিয়ে আসে আমাদের কাছে, তারা ইনভেস্টিগেশন করতে গেলে দেখা যায় এই পেশেন্টগুলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে এসেছে। যারা নিজেরা জানিও না, যাদের পিরিয়ড রেগুলার হচ্ছে কিন্তু আস্তে আস্তে ওয়েট গেইন করছে, মুটিয়ে যাচ্ছে, হঠাৎ করে যখন বেবি নেওয়ার জন্য চেষ্টা করছে তখন দেখা যায় যে পিরিয়ডটা অনিয়ম হয়ে যাচ্ছে, অনিয়ম হওয়া শুরু করেছে। তো আপনারা চেষ্টা করলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে অ্যাভয়েড করতে পারেন। যাদের ফ্যামিলিতে একজনের পলিসিস্টিক ওভারি থাকবে, বোনদের অথবা খালা মায়ের পলিসিস্টিক ওভারি থাকে অনেক সময়, আবার দেখা যায় যাদের বন্ধ্যাত্বের সমস্যা থাকে, মায়ের বন্ধ্যাত্বের সমস্যা ছিল, বা খালা বা ফুফাতো বোন, খালাতো বোন, এদের বন্ধ্যাত্বের সমস্যা ছিল, তাদের ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় অন্যদেরও বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। এই জন্য পলিসিস্টিক ওভারি আপনার কারো আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আগে থেকেই চেষ্টা করবেন এই লাইফস্টাইলটা মডিফিকেশান করতে, যাতে পলিসিস্টিক ওভারি না হয়। হ্যাঁ, এখন আসেন, যদি পলিসিস্টিক ওভারি হয়ে গেল তখন আপনি কি করবেন? পলিসিস্টিক ওভারি যারা আপনারা বেবির জন্য ট্রাই করছেন না, হ্যাঁ, টিনেজ গার্ল, তো তাদেরই হচ্ছে মায়েদের প্রতি পরামর্শ হচ্ছে যে আমার হচ্ছে পরামর্শ থাকবে যে আপনার লাইফস্টাইল, মেয়েদের প্রতি খেয়াল রাখবেন যে মেয়েরা যেন লাইফস্টাইলটা চেঞ্জ করে, খাবারের প্রতি খেয়াল রাখতে হবে, খাবারটা যেন সুষম খাবার হয়, কোনো ভারী খাবার, বাইরের খাবার, ফাস্ট ফুড, চকলেট, ফ্যাটি খাবার বা ভাতের পরিমাণটা কম খেতে হবে, কার্বোহাইড্রেট এগুলো কম খেতে হবে, ভেজিটেবলস, এবং সুষম খাবার খেতে হবে, যেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডেভেলপ করে না যায়। অনেক পেশেন্ট আমরা পাই যারা মেডিসিন দেওয়ার পরে 3 মাস 6 মাস মেডিসিন দেওয়ার পরে, ইনজেকশন দেওয়ার পরেও পলিসিস্টিক ওভারি বন্ধ্যাত্ব পেশেন্ট তারা কনসিভ হতে কষ্ট হচ্ছে, দেরি হচ্ছে,
তো এই পেশেন্টগুলো দেখা যায় এক ডক্টরের কাছে 6 মাস ট্রিটমেন্ট করলাম, এরপরে দেখা যায় 6 মাস পরে আবার সুইচ করে অন্য আরেকজন ডক্টরের কাছে চলে যাচ্ছেন যে না আমার কনসিভ হচ্ছে না, আমি হতাশ হয়ে গেলাম, আর দেখি অন্য জায়গায় আরেকবার ট্রাই করে দেখি যে কনসিভ হয় কিনা। তো তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে আপনারা হতাশ হবেন না। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি মেডিসিনের মাধ্যমে কনসিভ না হয়, তো এরপরেও অনেক উন্নত চিকিৎসা আছে, যেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি। হ্যাঁ, ওভারিয়ান ড্রিলিং হচ্ছে ল্যাপারোস্কোপি হচ্ছে একটি মিনি সার্জারি, যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অপারেশন বলা হয়, যে পেটের মধ্যে ছোট ছোট 3টি ফুটো করে মাইক্রোস্কোপ ঢুকিয়ে ওটার পেটের মধ্যে দেখি আমরা যে টিউবটা ভালো আছে কিনা এবং ওভারিতে কতটুকু পরিমাণ সিস্টের পরিমাণ কেমন আছে, এবং এই সিস্টটা আমরা ড্রিল করে দিই, যেমন পাংচার করে দিলে এখানে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো বের হয়ে যাবে, এবং পরবর্তীতে আবার যখন আমরা ওভুলেশন ইন্ডাকশন দেব, যে আপনার ফলিকলগুলো বড় করার জন্য যখন মেডিসিন দেব, তখন আপনার বেবি কনসেপ্ট তাড়াতাড়ি হবে। তো এই জন্য ল্যাপারোস্কোপি কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টদের জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট। এরপরে দেখা যায় ল্যাপারোস্কোপি যদি আপনার ট্রিটমেন্ট করার পরেও কনসিভ হতে দেরি হয়, এক্ষেত্রে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এবং হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই দুটো হচ্ছে প্রসিডিউর। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি অ্যাট লাস্ট ট্রিটমেন্ট, যে পলিসিস্টিক ওভারি পেশেন্ট কনসিভ করার পর অন্যান্য যে ধরনের ট্রিটমেন্টগুলোর করার পরেও কনসিভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা টেস্ট টিউব বেবি নিতে বলি। আর পলিসিস্টিক ওভারি পেশেন্ট কনসিভ করার পরেও যখন এই পলিসিস্টিক ওভারি পেশেন্টগুলো যখন কনসিভ করবে, আপনারা যখন গর্ভধারণ করবেন, তখন অনেক পেশেন্ট মনে করে যে গর্ভধারণ তো করে ফেললাম, এরপরে আর হয়তো বা আবার তেমন কোনো ফলো আপ লাগবে না। কিন্তু এই পলিসিস্টিক ওভারি পেশেন্ট যখন গর্ভধারণ করবে, তখন এই গর্ভধারণ করার পরে তার ক্লোজ অবজারভেশন দরকার হয়, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট, একদম 70 to 75% পেশেন্ট, পলিসিস্টিক ওভারির পেশেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে আমাদের কাছে ফার্স্ট ট্রাইমেস্টারে। 12 উইক্সের মধ্যে তার ব্লিডিং শুরু হয়ে গেল, হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। তো এই জন্য আমরা আগে থেকে কিছু মেডিসিন দিয়ে রাখি তার থ্রেটেন্ড অ্যাবর্শনটাকে যাতে না হয়, এবং যখন হয়ে যায় থ্রেটেন্ড অ্যাবর্শন, তাকে ওই থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে বেবিটাকে সেভ করার জন্য তখন আমাদেরকে কিছু মেডিসিন, কিছু পরামর্শ, কিছু লাইফস্টাইল চেঞ্জ, এগুলো আমাদেরকে দিতে হয়। এই জন্য আপনারা অবশ্যই ডক্টরের কন্ট্যাক্টে থাকবেন, ডক্টরের রেগুলার চেক আপে থাকবেন। গর্ভধারণ করার পরে ফার্স্ট ট্রাইমেস্টারে এই সমস্যাটা, থ্রেটেন্ড অ্যাবর্শনের সমস্যাটা হতে পারে, এবং সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায় অনেক পেশেন্টেরই এই গর্ভধারণ করার পরে আইইউজিআর ডেভেলপ করতে পারে, বেবিটার আইইউজিআর, যে বেবিটার ঠিকমতো গ্রোথ হচ্ছে না। হ্যাঁ, আর দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস ডেভেলপ করে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার পর যখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন, বা ডক্টরের যদি রেগুলার চেক আপে থাকবেন, তখন আর্লি এই ডিজিজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা। তো এগুলো ট্রিটমেন্ট যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে আপনি একটা শেষ পর্যন্ত এই পলিসিস্টিক ওভারিকে ওভারকাম করে একটি হেলদি বেবি নিয়ে আপনি বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ। যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমরা আসলে আপনি বলেছেন যে চিকিৎসার সময় এক ধরনের কোয়ারি থাকে আমাদের পেশেন্টদের, যে আসলে আমি ভালো হব কিনা, বা এটির আসলে মর্টালিটি রেট কীরকম, এটি জানতে চায় তারা। তো স্তন ক্যান্সারের ক্ষেত্রে আসলে এটা কীরকম? স্তন ক্যান্সারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা বিষয় ভালো, সেটা হচ্ছে যদি আমরা আর্লি স্টেজে ক্যান্সারটাকে ডায়াগনোসিস করতে পারি এবং প্রপারলি তার ট্রিটমেন্টটা নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে অলমোস্ট 100% রোগী কিওর হয়ে যেতে পারে, যেটা আসলে খুবই একটা আশার বিষয়। কিন্তু সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতাটা, যে আগে থেকে যাতে আমাদের কাছে চলে আসে। তো রোগী যখন আর্লি স্টেজে আমাদের কাছে আসেন, তখন সেক্ষেত্রে তো আসলে আমরা তো একটা বিষয় বলছি যে তার রোগ মুক্তির সম্ভাবনাটা 100% হচ্ছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা মেনশন করেছি, যদি আর্লি স্টেজে আসে, তখন কিন্তু আমরা চাইলে ব্রেস্টটাকে কনজার্ভ করেও রোগীকে ক্যান্সার মুক্ত করে দিতে পারছি। সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু তার ব্রেস্টটাও থাকছে, তার ক্যান্সার রোগটাও চলে যাচ্ছে, এবং তার রোগ মুক্তির সম্ভাবনাটাও 100% স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারছে। আসলে যে কোনো ধরনের ক্যান্সার কিংবা যে কোনো ধরনের ডিজিজের ক্ষেত্রে আমরা যদি আগে থেকেই সচেতন হই, তাহলে আসলে হয়তো আমরা অনেক সবাই ভালো থাকতে পারবো। ম্যাম, অবশ্যই আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর, সো আমাদের ওই দিকটাতে আসলে একটু বেশি মনোযোগী হওয়া উচিত। ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।